হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিডিপি সিম্পলিফাইড। আমি মৌমি। আজকে আবার একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। খুব গুরুত্বপূর্ণ এবং খুব সহজ একটি টপিক। সেটি কি না, শিখন বা লার্নিং, যেটি আমি বিভিন্ন পার্টে বোঝাবো, একটা সিঙ্গেল ভিডিওতে না, প্রায় 3-4-5টা তো ডেফিনেটলি হবে। তো আজকে আমরা যেটা বুঝবো খুব সহজে, কি না শিখনের ধারণা এবং তার সাথে শিখন কাকে বলে এবং শিখনের কি বৈশিষ্ট্য, এই কয়েকটা পয়েন্টের মধ্যে কিন্তু আজকে ভিডিওটা রাখবো। তো খুব শর্ট হতে চলেছে, খুব সহজ হতে চলেছে এবং আমার মনে হয় আপনাদের বুঝতে খুব সুবিধা হবে। তো আসুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা প্রথম পড়ব শিখন তার ধারণা। শিখন তার ধারণাটা কেন আমাদের কাছে বোঝাটা খুব সহজ বা বোঝাটা আমাদের কাছে খুব প্রয়োজন, কারণ শিখনের ধারণাটা যদি বুঝি তাহলে শিখনের সংজ্ঞাগুলো বুঝতে খুব সুবিধা হবে, শিখনের বৈশিষ্ট্য বুঝতে সুবিধা হবে, তার নীতি সমূহ বুঝতে সুবিধা হবে, তার ফ্যাক্টরস কি কি আছে সেগুলো আমরা বুঝবো। এরকম অনেকগুলো ধাপে আমাদের বুঝতে গেলে ফান্ডামেন্টালি শিখনটার ধারণাটা কি সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে জানাটা ভীষণ প্রয়োজন। তো শিখনের এই যে ধারণা, দেখুন শিশুরা যখন জন্মায়, আমরা তো বেসিক্যালি চাইল্ড ডেভেলপমেন্ট পড়ছি, মানে মানব শিশুর ডেভেলপমেন্ট নিয়ে আমরা পড়াশোনা করছি, মানব শিশুর মনোবিজ্ঞান নিয়ে আমরা পড়ছি। তাই এক্ষেত্রে অন্যান্য পশু প্রাণীর শাবকের কথা নিশ্চয়ই আসছে না। তাহলে মানব শিশু যেভাবে বড় হয়, যেভাবে সে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে, তার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের বুঝতে হবে যে তার মধ্যে শিখন ত্বরান্বিত হচ্ছে বা শিখন হচ্ছে। শিখন এমন একটা জিনিস যেটা আমরা চাই বা না চাই, আমাদের জানতে অজান্তে সে কিন্তু সংগঠিত আমাদের জীবনে সবসময় হতে থাকে। এই যে ধরুন আমরা একটা কথা বলি না, শিশুরা শিখছে শিখছে বা শিখে গেছে, এই যে কথাগুলো বড়রা ইউজ করে, যে শিখে গেছে, শিখছে বা শিখে গেছে, যে কোনো জিনিস, সে হাঁটতে শিখে যাক, বসতে শিখে যাক, কথা বলতে শিখে যাক, সে পড়াশোনা করতে শিখুক, অ ক খ লিখতে শিখুক, সে সাঁতার কাটতে শিখুক, সাইকেল চালাতে শিখুক, যাই সে করুক না কেন, এই যে শিখছে বা শিখে গেছে, এর মধ্যেই কিন্তু শিখনের তত্ত্বটা অ্যাকচুয়ালি লুকিয়ে আছে, শিখনের ধারণাটা লুকিয়ে আছে। কি, যেটা আমরা শিখে গেছে, যেটা শিখে গেছে, যে আচরণটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা তার মধ্যে পরিবর্তন হয়েছে, সে একটা জিনিসকে পারফেক্ট করতে পারছে, সেটা হলো শিক্ষা। সেটাকে কি বলা হচ্ছে? শিক্ষা। আর এই যে শেখার যে প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে শিক্ষাটা তো হলো, শিক্ষাটা সে গ্রহণ করতে পারলো, সেই প্রসেসটাকেই বলা হচ্ছে কিন্তু শিখন। কিরকম ভাবে এটা আমরা বুঝবো? ধরুন শিখন হচ্ছে শিক্ষার রাস্তায় পৌঁছানোর একটা রাস্তা, বা শিক্ষা হলো শিখনের ফলশ্রুতি। শিখনের ফলশ্রুতি মানে শিখন হলে তবেই একটা মানুষের মধ্যে শিক্ষা আসাটা সম্ভব। সাধারণ মানুষের মধ্যে যদি কেউ শোনে, তার কাছে হয়তো শিক্ষা এবং শিখন দুটো একই রকম শুনতে লাগতে পারে, কিন্তু শিক্ষা এবং শিখন দুটো একই জিনিস না। শিক্ষা হচ্ছে এডুকেশন, ইংরেজিতে বলা হয় এডুকেশন, আর শিখন হচ্ছে ইংরেজিতে বলা হয় লার্নিং। তাই দুটোর মধ্যে পার্থক্য আছে। এডুকেশন যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে রেজাল্ট, আর শিখন হচ্ছে সেই রেজাল্টে পৌঁছানোর রাস্তা, বা রেজাল্টে পৌঁছানোর যে মাধ্যম, যে প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কোনো জিনিস আমরা করছি, কোনো জিনিস আমরা শিখছি, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি শিখন। এই শিখনে মনোবিজ্ঞান দুটো জায়গা রেখেছে, শিখন এবং শিক্ষা, এবং সেটা কি আমাদের বুঝতে হবে, আমাদের শিক্ষাকেও বুঝতে হবে, শিখনকেও বুঝতে হবে। আজকে আমরা বুঝছি শিখন, আর এই শিখনকে বুঝলে শিক্ষাকে বুঝতে সুবিধা। আর আমরা কারা? আমরা হচ্ছে উড বি টিচার্স বা টিচার্স, যাই বলেন না কেন, আমাদের ক্ষেত্রে কিন্তু দুটো প্রসেসই খুব ইম্পর্টেন্ট। তো এই যে শিখনের ধারণাটা কিন্তু একদিনে আসেনি। ঠিক যেরকম আমরা পড়েছিলাম শিশু মনস্তত্ত্বের প্রথম চ্যাপ্টার, যে সাইকোলজিক্যাল বেসিস অফ এডুকেশন বা সাইকোলজিক্যাল বেসিস অফ আমাদের এই যে শিক্ষা মনোবিদ্যা কেন আমরা পড়ছি, সেটা যখন আমরা ফার্স্ট ক্লাসে বুঝেছিলাম যে কিভাবে ওই আমাদের চাইল্ড সাইকোলজিটা কিভাবে ডেভেলপ হতে হতে, সাইকোলজি কিভাবে ডেভেলপ হতে হতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। সাইকোলজি প্রথম কি ছিল? প্রথম তো সেটা আত্মার বিজ্ঞান ছিল, তাই না? তো সেখান থেকে ধীরে ধীরে মাইন্ড, কনসিয়াসনেস, তারপর বিহেভিয়ারে এসে আজকের দিনে পৌঁছেছে। আমরা আজকে বিমূর্ত বিষয়ে, আমরা বিমূর্ত থেকে মূর্ততে আনতে পেরেছি সাইকোলজিকে। ঠিক সেরকমই শিখনও কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে ডেভেলপ হয়েছে। বিভিন্ন মনোবিদরা তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণার মাধ্যম দিয়ে শিখনের ধারণাকে আমাদের সামনে আরো স্পষ্ট থেকে সুস্পষ্ট করেছেন। সেখানে কিছু কিছু মনোবিদ আছেন যেগুলো না বললেই নয়, সেগুলো কিন্তু আজকে আমরা পড়বো। প্রথম হচ্ছে উডওয়ার্থ, খুব পরিচিত একটা নাম আমাদের কাছে যারা আমরা সাইকোলজি পড়ছি। উডওয়ার্থ কি বলছেন? শিখন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যম দিয়ে সক্রিয়তার মাধ্যমে ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। কি
শিখন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যম দিয়ে সক্রিয়তার মাধ্যমে ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। সক্রিয়তার মাধ্যম দিয়ে মানে কি, একটি শিশু তো জড়বস্তু নয়, সে তো একটি কি বলবো জীবিত একটা জিনিস, তার মধ্যে প্রাণ আছে, সে সক্রিয় হচ্ছে বলে কিন্তু তার মধ্যে শিখন হচ্ছে। একটি যে মরে গেছে, যে মৃত, যার মধ্যে কনসাসনেস নেই, তাকে কি আমরা শিখন হচ্ছে বলতে পারি? তা কিন্তু বলতে পারি না। এই যে শিখন কখন হয় জানেন তো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝে রাখা আমাদের খুব দরকার। যে কোনো জিনিস যা আমরা শিখি সেটাই কিন্তু শিখন নয়। শিখন কিভাবে বুঝতে পারবো? যখন একটি শিশু কোনো বদমাইশি করছে, দুষ্টুমি করছে, তার বাড়ির বড়টা তাকে ধমকালো, বকলো বলে সে একটি কাজ করা থেকে বিরত হলো, বন্ধ করে দিল। যখনই সেই বাড়ির বড়টা তার চোখের সামনে থেকে চলে গেল, সে কিন্তু আবার সেই একই কাজ করতে রত হয়ে গেল। এই যে সে একবার বাবা মার বকানির জন্য বন্ধ করেছিল, কিন্তু আবার সেই একই কাজ করলো, যতক্ষণ চুপ করে বসেছিল, তাহলে কি তার শিখন হচ্ছিল? শিখন যদি হতো তাহলে কি তার মধ্যে এই পরিবর্তনটা আবার দ্বিতীয়বার চলে আসতো? তাহলে কি সে একই কাজটা আবার করতো না? এই জন্য বলা হয় শিখন হলো রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার। কি বলা হয়, খুব সহজ একটা টার্ম, রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার। ইন দ্য বিহেভিয়ার, এই যে রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জটা কখন আসবে, শিখন কখন হবে? যখন তার মধ্যে হেরিডিটি, যেটা আমরা আগেই পড়ে এসেছি, হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ বংশগতি এবং পরিবেশ, এই দুটো ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণ দুটো ফ্যাক্টর। এই দুটো ফ্যাক্টর যখন একে অপরের সাথে মানে কি বলবো কোরিলেট করবে, যখন একে অপরের সাথে মিথস্ক্রিয়া করবে, তখন একটি শিশুর শিখন সম্পন্ন হবে। ঠিক যেরকম ধরুন একটি পার্টিকুলার পরিবেশে একটি শিশু তার বংশগতি থেকে ঠিক কি ধরনের কোয়ালিটিস নিয়ে এসেছে, কি ধরনের জিনগত বৈশিষ্ট্য সে নিয়ে এসেছে, তার উপরে নির্ভর করবে কিন্তু তার শিখনটা কেমন হবে, তার ব্যক্তি সত্তার বিকাশটা ঠিক কিরকম হবে, তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট কেমন হবে। আবার ঠিক উল্টো দিকে যে কোনো পরিবেশে শিশু তার জিনগত বৈশিষ্ট্যকে যেমন গুরুত্ব দেবে, তেমন সে হয়তো অনেক রকম বৈশিষ্ট্য নিয়ে জন্মেছে, কিন্তু সে একটা ভালো পরিবেশ পেল না, তাহলে কি তার শিখনটা ঠিকভাবে হবে? হবে না। তো এটা তো আমরা আগেই পড়েছি যে হেরিডিটি এবং এনভায়রনমেন্টের গুণ ফলেই কিন্তু একটি শিশুর ডেভেলপমেন্ট হয়, সব দিকের ডেভেলপমেন্ট হয়, তার ব্যক্তিসত্তার ডেভেলপমেন্ট হয়, মানে হোলসাম যে ডেভেলপমেন্ট, সেটা এনভায়রনমেন্ট আর হেরিডিটির একে অপরের সাথে ইন্টারাকশনের মাধ্যম দিয়ে হচ্ছে। শিখনও কিন্তু তারই ফলাফল। শিখনেরও কিন্তু গুরুত্বপূর্ণ দুটো ফ্যাক্টর হলো একটি হেরিডিটি, একটি বংশগতি, এবং একটি হচ্ছে পরিবেশ। এই বংশগতি ও পরিবেশ শিশুর জীবনে যখন একে অপরের সাথে ইন্টারাক্ট করছে, তখন তার মধ্যে একটা স্বয়ংসম্পূর্ণ শিখনের প্রক্রিয়া চলছে, এবং সেখান থেকে সে কোনো একটা জিনিস শিখছে বা তার মধ্যে একটা কিছু শিক্ষা আসছে, যেটাকে আমরা আচরণের পরিবর্তনের মাধ্যম দিয়ে লক্ষ্য করতে পারি। আচরণের পরিবর্তন কেন এখানে গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি যে বর্তমানে চাইল্ড সাইকোলজি বা যাই বলুন সাইকোলজি, বর্তমান ধারণাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বিহেভিয়ারিজমের উপরে দাঁড়িয়েছে। কারণ এর আগের যে ধারণাগুলো ছিল, সায়েন্স অফ মাইন্ড, সায়েন্স অফ সোল, সায়েন্স অফ কনসিয়াসনেস, এই যে ধারণাগুলো ছিল, এই ধারণাগুলোতে প্রবলেম কি ছিল না, ওগুলো বিমূর্ত ছিল, আমরা আগেও পড়েছি, বিমূর্ত ধারণা ছিল। সেখান থেকে মূর্ত হলো, ব্যবহারিক দিক থেকে মূর্ত হলো। কিরকম হলো? আমার আচরণের মাধ্যম দিয়ে বিমূর্ত জিনিসটা মূর্ততে পৌঁছালো, মানে আমার ব্যবহারটাকে আমি অ্যানালাইজ করতে পারবো, এর উপর পরীক্ষা করা সম্ভব, গবেষণা করা সম্ভব, সেখান থেকে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। তাই আজকের দিনে শিখনও কিন্তু ব্যবহারের মাধ্যম দিয়ে আমরা অনুমান করতে পারি যে কতটা তার মধ্যে পরিবর্তন এসেছে। সে আগে একরকম ব্যবহার করতো, এখন সে একরকম ব্যবহার করছে। তাহলে এই আগের একটা ভুল ব্যবহার আর এখনের একটা ঠিক ব্যবহারের মাঝখানের যে ব্যবধান, এর মাঝখানের যে প্রসেস, এটাই হচ্ছে শিখন। সেটাকেই উডওয়ার্ড বলছেন যে সক্রিয়তার মাধ্যমে ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। শিশু সক্রিয় হলে তবেই তো তার আচরণের পরিবর্তন হবে, তার আগে তো কখনোই হওয়া সম্ভব নয়। জড়বস্তুর তার আচরণ হবে না, তাই না? জীবিত বস্তুরই হবে। আর এক্ষেত্রে জীবিত বস্তু কি আচরণ করবে তার উপরে ডিপেন্ড করবে যে সে কি রকম ভাবে শিখছে বা কতটা সে শিখেছে, সেটা ডিটারমাইন করতে গেলে আমাদের ঠিক ওইভাবে বুঝতে হবে। তো এর পরবর্তী মনোবিদ একজন আছেন, যিনি বলছেন কি, বার্নার্ড, খুব পরিচিত নাম। বার্নার্ড বলছেন আচরণের পরিবর্তনই হলো শিখন। সংজ্ঞাগুলো হয়তো আমরা বিভিন্ন বইয়ে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক পেতে পারি, কিন্তু আমার মনে হয় ধারণাটাকে ডেভেলপ করতে গেলে এগুলো আমাদের জানাটা প্রয়োজন। আর আমাদের ডাব্লিউবি টেটে যে কোনো জায়গা থেকে আসতে পারে প্রশ্ন, তাই আমাদেরকে এর জন্য ওয়াকিবহাল থাকতে হবে। আচরণের পরিবর্তনই হলো শিখন। উনি এক কথাই ছেড়ে দিয়েছেন। ওখানে উডওয়ার্ড সক্রিয়তার কথা তবু একটু উল্লেখ করেছিলেন, কিন্তু এখানে উনি সেটা উল্লেখ আর করছেন না। উনি বলছেন আচরণের পরিবর্তনই হলো শিখন, মানে আমাদের যে কোনো বিহেভিয়ার যেটাই চেঞ্জ হচ্ছে সেটা শিখনের মাধ্যম দিয়েই হচ্ছে, বা এটা হওয়াটাই বাঞ্ছনীয়। এর পরবর্তী হচ্ছে স্মিথ, আরেকজন খুব পরিচিত একজন বিজ্ঞানী, যিনি বলছেন অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ
আয়ত্ত করা পুরানো আচরণকে শক্তিশালী বা দুর্বল করার যে প্রক্রিয়া বা দুর্বল করা যে প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হয় সেটাই হলো শিখন। তো কি অভিজ্ঞতার ভিত্তিতে নতুন আচরণ আয়ত্ত করা এবং পুরনো আচরণকে শক্তিশালী বা দুর্বল করার যে প্রক্রিয়ার মাধ্যম দিয়ে হয় সেটাই হচ্ছে শিখন। এবার এখানে দেখুন কিছু গুরুত্বপূর্ণ টার্মস আছে। কি প্রথমত হচ্ছে পুরানো আচরণকে শক্তিশালী করা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেটা পুরানো আচরণকে শক্তিশালী করা বা দুর্বল করার এই যে প্রক্রিয়া, এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কিরকম? যা কিছু আমরা শিখি সবকিছু তো শিখন নয়, এবং শিখন নেগেটিভ পজিটিভ দুরকম ভাবেই কিন্তু আসতে পারে। মানে শিখনের যে সঞ্চালন হয় নেগেটিভও হয়, পজিটিভও হয় এবং নিউট্রালও হয়, অর্থাৎ জিরোও হয়। তো শক্তিশালী করা যে কোনো আচরণকে মানে বারবার প্র্যাকটিসের মাধ্যম দিয়ে সেটা যদি ঠিক হয় সেটা আমরা পারফেক্ট করব। আর এমন কোনো আচরণ যেটা হয়তো আমরা শিখেছি সেটা ঠিক না, সেটাকে আমাদের প্র্যাকটিসের মাধ্যম দিয়ে পরিবর্তন করতে হবে। যেরকম ধরুন শিশুরা যখন কথা বলে, যখন তারা ছোট থাকে তাদেরকে সবাই সে দেখতে পায় বড়দেরকে সবাই তুই তুই করে কথা বলছে, মানে বাবা মাকে ঠাম্মা দাদু তুই বলছে। হয়তো বাচ্চাটা শিখে গেল কি ঠাম্মা দাদু যেহেতু তুই বলছে তাহলে আমিও বলতে পারি। এই যে সে বাবা মাকে হয়তো তুই বলে ডাকছে। এবার যখন সে একটু বড় হলো তাকে বড়রা বোঝাতে শুরু করলো যে না মা, এরকম ভাবে বড়দেরকে তুই বলে ডাকতে নেই, বড়দেরকে তুমি বলে ডাকতে হয়, আপনি বলতে হয়, বা বড়দের নাম ধরে কখনো ডাকতে নেই। এই যে সে একটা ভুল আচরণ তার মধ্যে ছিল, তাকে বারবার প্র্যাকটিসের মাধ্যম দিয়ে তাকে বলার মাধ্যম দিয়ে কি করা হলো, তার আচরণটাকে পরিবর্তন করা হলো। সে এখন ঠিকভাবে কথা বলতে শিখলো বড় হয়ে। এই যে তার আচরণ একটা ছিল সেটা দুর্বল হলো, এরপর সে একটা নতুন হ্যাবিট আবার নতুন করে ফরমেশন হলো। এই যে প্রসেসটা হলো, এইটা কি প্রসেসের মধ্যে দিয়ে হলো? স্মিথ বলছেন এই যে প্রসেসটা চেঞ্জ হলো এটাকেই বলা হচ্ছে কিন্তু শিখন। এর পাশাপাশি কি আরো অন্যান্য মনোবৈজ্ঞানিকরা আছেন যারা বলছেন, তার মধ্যে আরো একটা গুরুত্বপূর্ণ নাম, সেটি হলো ক্রো অ্যান্ড ক্রো। ক্রো অ্যান্ড ক্রো কি বলছেন? অভ্যাস, মনোভাব গঠন এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া হলো শিখন। তো এটা আবার কিরকম কথা? অভ্যাস, মনোভাব গঠন এবং জ্ঞান অর্জন। অভ্যাস মানে যে কোনো হ্যাবিট, ভালো বলুন মন্দ বলুন যাই বলুন, যে কোনো হ্যাবিট। সকালে ঘুম থেকে ওঠার হ্যাবিট, এটা তো একদিনে হতে পারে না। আমি যদি আজকে মনে করি যে আজকে মানে আগামী সকাল থেকে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, তাহলে কি আমার কাছে খুব সহজ হবে জিনিসটা? হবে না কিন্তু, যেহেতু আমি উঠি না, আমি নট মর্নিং পার্সন, আমার নাইট পার্সন। তো সেক্ষেত্রে কি আমি যে অভ্যাসটা গ্রহণ করবো তার জন্য একটা প্রসেসের মধ্যে দিয়ে তো যেতে হবে। সেই প্রসেসটাই হচ্ছে শিখন। এর পাশাপাশি মনোভাব গঠন মানে পজিটিভ বা নেগেটিভ যে কোনো মাইন্ডসেট তৈরি করা, সেটা কিসের মাধ্যম দিয়ে আসবে? শিখনের মাধ্যম দিয়ে আসবে, বারবার সেটাকে করার মাধ্যম দিয়ে আসবে। এবং জ্ঞান অর্জন মানে যে কোনো বিষয়, পড়াশোনা আজ যে আমরা করছি, ধরুন আমি প্রথমে এই শিখনের প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে আজকে জ্ঞান কিছু অর্জন করেছি, করে সেটা আপনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করছি মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে। আপনারা যখন এই ক্লাসটি করছেন, আপনারা খাতা পেন নিয়ে বসে করছেন, মানে জ্ঞান অর্জনের জন্যই করছেন। তাহলে শিখন এমন একটা প্রসেস, সেটা আমাদের জীবনে চাই বা না চাই, বুঝি বা না বুঝি, আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। শিখন এখন এই মুহূর্তে এখানেও চলছে, যখন যে ভিডিওটা দেখবে তার মধ্যেও কিন্তু শিখনটা চলতে থাকবে। তো এর পাশাপাশি আরো একজন মনোবিদ আছেন যিনি বলছেন, যার নাম হলো হিলগার্ড, পরিচিত নাম আবারও, মনোবিদ হিলগার্ড। শিখন এককভাবে প্রশিক্ষণলব্ধ একটি প্রক্রিয়া। শিখন এককভাবে একটি প্রশিক্ষণলব্ধ প্রক্রিয়া, এই যে কথাটা উনি আবার বলছেন, কেউ একজন বলছে আচরণের পরিবর্তন, কেউ একজন বলছেন মনোভাব গঠন, অভ্যাস এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া, একজন বলছেন এককভাবে প্রশিক্ষণলব্ধ প্রক্রিয়া। অর্থাৎ কেউই ভুল নয়, প্রত্যেকে নিজের জায়গায় ঠিক।
কেউ স্বয়ংসম্পূর্ণ একটা ধারণা কিন্তু চট করে দিতে পারেনি, এটা যেহেতু ইভলভ হচ্ছে। তো এই ইভলভ হতে হতে একটা ধারণা এসে পৌঁছালো প্রশিক্ষণলব্ধ একটি প্রক্রিয়া। মানে উনি বলতে চাইছেন, হিলগার্ড বলছেন যে একমাত্র প্রশিক্ষণ বা ট্রেনিং এর মাধ্যম দিয়ে যা কিছু হয় সেটা শিখন। ট্রেনিং এর যে প্রসেস সেটাকে শিখন বলা হচ্ছে। যেরকম ধরুন আমরা সাঁতার কাটতে শিখি, এটা তো একটা দীর্ঘদিন প্র্যাকটিসের মাধ্যম দিয়ে আমরা আলটিমেটলি ওটা করতে পারি। সাইকেল চালাতে শিখছি, এটা তো দীর্ঘদিন প্র্যাকটিসের মাধ্যম দিয়েই হয়। ওই যে সাইকেল চালানো শেখার যে প্রসেস, উনি বলছেন এটাই শিখন। ওই যে সাঁতার কাটার প্রসেস, উনি বলছেন এটাই শিখন। আমরা অ ক খ লিখতে শিখি একবারে কি পারি না, আমাদের প্রথমে হাত ধরে আমাদের বোলাতে শিখতে হয়, তারপর আমাদের হাত ছেড়ে খুবই আদো খুবই আঁকাবাঁকা লাইনে আমরা লিখতে শিখি, তারপর আমাদের গিয়ে কথা লেখাগুলো পারফেক্ট হয়। বড় বড় লিখতাম, তারপর একটু ছোট ছোট লিখি, মাত্রাগুলো ঠিকঠাক দিতে শিখি। এই যে বারবার আমাদের করে করে এই কাজগুলো প্রশিক্ষণ পেয়ে পেয়ে যে আমরা করতে পারছি, এটাকেই উনি বলছেন শিখন। এরপর খুব গুরুত্বপূর্ণ একটা নাম হলো জেপি গিলফার্ড। জেপি গিলফার্ডের মতে কি, লার্নিং ইজ দ্য চেঞ্জ ইন বিহেভিয়ার resulting from behavior। উনি আবার কি বলছেন, এটাকে বাংলা করলে কি হবে, যে আচরণের মাধ্যম দিয়ে আচরণের পরিবর্তন হলো শিখন। মানে আমরা আগে একটা কোনো আচরণ করতাম, সেই আচরণটা করতে করতে আমরা বুঝলাম কতটা আমাদের করা দরকার, কতটা আমাদের করা দরকার না। এই যে ধারণাটা যখন আমাদের তৈরি হলো, তখন আমরা আমাদের ওই আগের আচরণটাকে চেঞ্জ করলাম, কিছু মডিফিকেশন আনলাম। যখন সেই মডিফিকেশনটা আনলাম, তখন একটা পার্মানেন্ট আচরণ আমাদের মধ্যে তৈরি হলো। এই যে আচরণের মাধ্যম দিয়ে আচরণটা প্রভাবিত, সামনের আচরণটা প্রভাবিত হলো, এই প্রসেসটাকে জেপি গিলফার্ড বলছেন এটাই হচ্ছে শিখন বা এটাই হচ্ছে লার্নিং। এর পাশাপাশি কি, ক্রো অ্যান্ড ক্রো গেল, হিলগার্ড গেল। এরপর খুব গুরুত্বপূর্ণ একজন বৈজ্ঞানিক যার নামটা আমরা মানে একদম ভুলতেই পারবো না, সেই নামটা হলো থর্নডাইক। থর্নডাইক কি বলছেন, তার মতে শিখন কি, আমরা জানি শিখন যখন পড়ছি থর্নডাইককে তো আমাদের পড়তেই হবে, কারণ ওনার শিখনের উপরে প্রচেষ্টা এবং ভুলের তত্ত্ব বা ট্রায়াল এন্ড এররের যে থিওরি সেটা কিন্তু থর্নডাইক দিয়েছেন। তো থর্নডাইকের মতে কি, উদ্দীপক এবং প্রতিক্রিয়ার যথাযথ সংযোগ হলো শিখন। থর্নডাইক বলছেন মানে উদ্দীপক প্রতিক্রিয়ার কথা তো আসবেই, মানে স্টিমুলাস এন্ড রেসপন্স, এই দুটোর কথা তো হবেই। তো উনি বলছেন উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে যে সংযোগ হবে, যখন সেই সংযোগটা স্থাপন হবে, তার মধ্যে দিয়ে তার যে আচরণের পরিবর্তন হবে, সেটাই কি করবে, শিখনকে ত্বরান্বিত করবে। এবার দেখুন, আমি বিভিন্নভাবে বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন দিক তুলে ধরেছেন। স্বয়ংসম্পূর্ণ সংজ্ঞা বা স্বয়ংসম্পূর্ণ ধারণা কিন্তু কেউই দেননি। নিজেদের থিওরিকে এস্টাবলিশ করার জন্য তারা শিখনকে বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করেছেন। তো এখনো অবধি যতটা মনোবিজ্ঞান স্বীকার করে নেয় যে ধারণাটাকে, যেটা একটা মনে হয় যে স্বয়ং সম্পূর্ণ ধারণা, সেই স্বয়ং সম্পূর্ণ ধারণাটা দুজন বৈজ্ঞানিক একত্রিতভাবে গবেষণা করার মাধ্যম দিয়ে দিয়েছিলেন, যিনি হলেন ম্যাকগক এবং আইরিয়ান। ম্যাকগক এবং আইরিয়ান বলে দুজন মনোবিদ তাদের গবেষণায় একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করেছিলেন। কি সেই জিনিসটা, সেটা হলো we may define learning as change in performance through activity practice and experience। ইংরেজি থেকে ভয় খাওয়ার কিছু নেই, ডেফিনেটলি বাংলা তো আমি বলবোই। ম্যাকগক এবং আইরিয়ানের মতে উই মে ডিফাইন লার্নিং অ্যাজ চেঞ্জ ইন পারফরমেন্স থ্রু অ্যাক্টিভিটি, প্র্যাকটিস অ্যান্ড এক্সপিরিয়েন্স। এর অর্থ কি রকম দাঁড়াচ্ছে, কি না এখানে শিশুদেরকে অ্যাক্টিভ রাখার যে বক্তব্যটা, যেটা এর আগে সব মনোবৈজ্ঞানিক রাখছিলেন না, উডওয়ার্থ হয়তো কিছুটা রেখেছিলেন কিন্তু সম্পূর্ণরূপে না। তো এনারা শিখন তখনই ত্বরান্বিত হবে বলতে চাইছেন যখন একটি শিশু সর্বপ্রথম আগে অ্যাক্টিভ হবে। এই যে অ্যাক্টিভ হবে, এই কথাটা কেন এখানে গুরুত্বপূর্ণ, কারণ আমরা কি পড়ছি, সিসিই পড়ছি, চাইল্ড সেন্টার এডুকেশন পড়ছি। এই চাইল্ড সেন্টার এডুকেশনে
আমরা জানি শিশু হচ্ছে সক্রিয় জ্ঞানের নির্মাতা। শিশু নিজে সক্রিয় থেকে জ্ঞানকে তৈরি করবে সেরকম পরিবেশ আমাদেরকে রচনা করতে হবে। এটাই হচ্ছে শিক্ষক হিসেবে আমাদের কাজ, শিক্ষিকা হিসেবে আমাদের কাজ। তো সেখানে যদি শিক্ষার্থী যদি অ্যাক্টিভ না থাকে তাহলে শিখন কিভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারে? তার অ্যাক্টিভিটিটা কিরকম হতে হবে? ইন্ট্রিনসিকলি হতে হবে, অর্থাৎ এক্সট্রিনসিক মোটিভেশন না, ইন্ট্রিনসিক মোটিভেশনের মাধ্যম দিয়ে যখন একটি শিশু অ্যাক্টিভ হবে, যখন সে একটা কোনো ঘটনাকে বারবার প্র্যাকটিস করতে থাকবে, কোনো একটা কাজকে বারবার প্র্যাকটিস করতে থাকবে এবং সেখান থেকে সে নতুন নতুন অভিজ্ঞতা তৈরি করবে, সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে সে যখন ব্রেনকে কাজে লাগাবে যে আচ্ছা এই অভিজ্ঞতাটা হলো, মানে সাইকেল চালাতে গিয়ে কোনো একটা জায়গায় ব্রেক করতে সে বাচ্চাটা শিখতে পারছে না। হয়তো প্রথম আমরা কি করি, সাইকেলটাকে নিজে নিজে, বড়দের সাইকেল, জেন সাইকেল আমরা নিজে নিজে ঘোরানোর চেষ্টা করি। প্রথম আমরা ব্যালেন্সটাকে আনি, তারপর ধীরে ধীরে কোনো একটা বড় সাহায্যে একটুখানি হাফ প্যাডেল শিখলাম, তারপর ফুল প্যাডেল, সিটে বসতে শিখলাম, তারপর আমরা একটুখানি হয়তো বড় রাস্তায় যেতে শিখলাম। এই যে বড় রাস্তায় যখন যাই সবাই আমাদের চোখে চোখে রাখে, কেননা সাইকেল যখন সামনে থেকে গাড়ি আসবে বাঁদিকে পাশ দিতে হবে, যখন কেউ যাবে তার পিছনে বেল দিতে হবে বা একটুখানি ব্রেকটাকে হালকা করে দিতে হবে, রাস্তা খারাপ থাকলে জোরে চালালে হবে না। এই যে জ্ঞানগুলো, এগুলো কিভাবে আসে? বারবার প্র্যাকটিসের মাধ্যম দিয়েই তো আসবে। প্র্যাকটিস যখন আমরা করতে যাবো দুবার চারবার তো আমাদের পড়তে হবে, পড়লে তবে তো আমাদের এক্সপিরিয়েন্সটা হবে। আর সেখান থেকেই তো আমরা কি করবো না, সেই ভুলটা আগামী দিনে করবো না। আমরা যখন সামনাসামনি একটা গাড়ির মুখে কোনো বাচ্চা যদি পড়ে যায় সাইকেলটা নিয়ে, সে যখন ভয় খাবে, সে তখন বুঝবে যে না, এইভাবে তো সাইকেল চালালে রেকলেসলি হবে না, আমাকে রাস্তার বাঁদিক ধরে যেতে হবে, সামনে বড় গাড়ি আসলে আমাকে সাইড দিতে হবে, পিছন থেকে কেউ বেল দিলে তাকে আমাকে সাইড দিতে হবে। এই ধারণাগুলো তার কোথা থেকে আসছে? অ্যাক্টিভিটি, প্র্যাকটিস আর এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়ে আসছে। তো আইরিয়ান এবং ম্যাকগকের এই ধারণাটা কিন্তু বর্তমানে শিখনের সব থেকে অ্যাপ্ট একটা সংজ্ঞা বলে আমরা ধরে নিতে পারি, কারণ এখানে বারবার ওনারা শিশুর অ্যাক্টিভ থাকার কথাটাকে কিন্তু গুরুত্ব দিয়েছেন। এর মাধ্যম দিয়ে কিন্তু ধীরে ধীরে শিখন ধারণাটি ইভলভ হয়েছে। প্রথম ধারণা এখনো ওটাই আছে কি, রিলেটিভলি পার্মানেন্ট চেঞ্জ ইন দ্য বিহেভিয়ার। যেহেতু বিহেভিয়ারিজমটাই এখন আমাদের চোখের সামনে মূর্ত বস্তু, সেটার উপরেই আমরা অ্যানালিসিস করছি, তাই বিহেভিয়ার তো থাকবেই। কিন্তু সেই বিহেভিয়ারকে দেখাতে গিয়ে, বিহেভিয়ারের পরিবর্তনের প্রসেসটাকে দেখাতে গিয়ে বিভিন্ন মনোবৈজ্ঞানিক বিভিন্ন যে মতামত দিয়েছেন, একটা রাস্তা তারা ড্র করেছেন, সেই রাস্তাতেই হেঁটে গিয়ে আমরা শেষ কোন পর্যায়ে পৌঁছালাম, যে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড প্র্যাকটিস এবং এক্সপিরিয়েন্সের মাধ্যম দিয়ে যেটা হয়, সেটা তার যে প্রসেস, সেটাই হলো শিখন। তো এই যে শিখনের বিভিন্ন বৈশিষ্ট্য নিশ্চয়ই আছে, যেহেতু শিখন হচ্ছে তার মানে তার কিছু বৈশিষ্ট্য থাকতেই হবে, তবে তো আমরা সেটা মানে দৃষ্টিগ্রাহ্য হবে বা আমরা সেটা বুঝতে পারবো যে হ্যাঁ শিখন কিরকম দেখতে, জিনিসটা কি কি হলে আমরা বুঝবো শিখন হচ্ছে, কার কার মধ্যে হয়, কি কি ভাবে হয়, এই জিনিসগুলো তো আমাদের বুঝতে হবে। তো শিখনের বৈশিষ্ট্য প্রথম হচ্ছে, শিখন হলো ইউনিভার্সাল একটা প্রসেস। প্রসেস বা সার্বভৌমিক প্রক্রিয়া। সার্বভৌমিক প্রক্রিয়া, ইউনিভার্সাল প্রসেস মানে গোটা পৃথিবীতে যত মানুষ আছে না, সবার মধ্যে মানব শিশু যারা জন্মাচ্ছে তাদের মধ্যে শিখন হতেই হবে। শিখন যদি হয় তবেই সে কথা বলতে শিখবে, তবেই সে চলতে শিখবে, হাঁটতে শিখবে, সে যে কোনো মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে, সে লেখাপড়া শিখতে পারবে, যা কিছু হবে শিখনের মাধ্যম দিয়েই হবে। তাই এটি একটি ইউনিভার্সাল প্রসেস। এরপর 2 নম্বর হচ্ছে, শিখন হলো কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেস মানে womb to tomb যে কথাটা আমরা বলে থাকি, অর্থাৎ বার্থ টু টিল ডেথ, এই প্রসেসটা কিন্তু চলতে থাকবে। কিভাবে আমরা বুঝবো? জন্ম থেকে মৃত্যু অবধি। আরে এই মুহূর্তে দাঁড়িয়ে তো শিখনই হচ্ছে, আমি তো আগেই বললাম। আমি একটা জিনিস শিখন আমার হয়েছে, আমি সেটা শিখেছি, এই ঘটনাটাকে আমরা বুঝেছি, বুঝে আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আপনারা সেটাকে বোঝার চেষ্টা করছেন। এটা কি জন্ম, মানে যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন তো এই শিখনের প্রসেসটা চলতে থাকবে। আজকে আমরা পড়াশোনা করছি ইউটিউবের মাধ্যমে, এখান থেকে শিখছি, রাস্তায় বাইরে বেরোবো, কোনো একটা ইংরাজির কোনো একটা শব্দ হয়তো দেখে আমরা বুঝতে পারবো না, সেটাকে আমরা লাইব্রেরিতে খুঁজবো, সেটাকে আমরা ডিকশনারিতে খুঁজবো বা গুগলে খুঁজে তার অর্থ বার করার চেষ্টা করব। আজকে নতুন একটা কোনো খাবার, সেটাকে আমরা খেয়ে তার ঘ্রাণ নিয়ে তাকে আমরা টেস্ট করে বুঝবো যে এটা কেমন খেতে। এই যে যা কিছু আমাদের লাইফে হচ্ছে, এভরিথিং ইজ ফল অফ শিখন। এভরিথিং আসছে কোথা থেকে? শিখনের মাধ্যম দিয়েই হচ্ছে। এরপর কি, শিখন হচ্ছে একটা সোশ্যাল প্রসেস। সোশ্যাল প্রসেস মানে কি? এটি একটি সামাজিক প্রক্রিয়া। সমাজের মাধ্যমে, আমরা হচ্ছে সামাজিক প্রাণী, সমাজবদ্ধ জীব। এই সমাজবদ্ধ জীবের জীবন থেকে যদি সমাজটাকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কি শিখন স্বয়ংসম্পূর্ণ হবে? হবে না। কারণ আমি আগেই বলেছি, এনভায়রনমেন্ট এবং হেরিডিটির ফলে কি ডেভেলপমেন্ট। একটি মানুষের ব্যক্তিসত্তা ডেভেলপমেন্ট তখনই হবে যখন এনভায়রনমেন্ট আর হেরিডিটির গুণনফল তৈরি হবে। তাহলে সামাজিক প্রসেস শিখন, অবশ্যই সামাজিক প্রসেস শিখন। এটি একটি মানসিক প্রসেসও বলতে। মানসিক মানে হচ্ছে মেন্টাল বা কগনিটিভ, যাই বলেন না কেন। এটি মেন্টাল প্রসেস কিভাবে বুঝছি না, মানুষের এখানে ব্রেনটা ভীষণভাবে ইনভলভ।
যে ব্যক্তির কগনিটিভ ডেভেলপমেন্ট ঠিকভাবে হবে না সেই ব্যক্তির শিখন কিন্তু হ্যাম্পার হবে, সে কিন্তু ঠিকভাবে শিখতে পারবে না, তার শিখন প্রক্রিয়াটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে, সঠিকভাবে শিখনের সঞ্চালন কিন্তু তার ক্ষেত্রে হবে না। শিখন সঞ্চালন আমরা পরে পড়বো। এর পাশাপাশি কি না, এটি একটি কমপ্লেক্স প্রসেস, ডেফিনেটলি কমপ্লেক্স প্রসেস। কেন কমপ্লেক্স প্রসেস না, এই প্রসেসটা কি আমরা সবসময় রিয়েলাইজ করতে পারি? আজকে আমি পড়ছি বলে আমি রিয়েলাইজ করছি, আপনারা শুনছেন বলে আপনারা রিয়েলাইজ করছেন। বিনা শুনে বিনা জেনেও তো আমরা এতদিন লেখাপড়া করে এসেছি, আমরা কি জানতাম শিখন সম্পর্কে? জানতাম না, কিন্তু ঘটছিল আমাদের অন্তরে। এই যে ঘটনাটা ঘটেছে এটা কতটা কমপ্লেক্স সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি। কমপ্লেক্স তার মানে এটা না যে একেবারে বোঝা যাবে না, বোধগম্য হবে না এটা না, বোধগম্য হবে না এটা না, কিন্তু হ্যাঁ জটিলতা এর মধ্যে আছে। এটা একটি ভীষণ জটিল প্রসেস, আমরা চাই বা না চাই এটা কিন্তু আমাদের মধ্যে সবসময় হতেই আছে। এরপর কি না, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটি আমার মনে হয় উপরে লিখলে সুবিধা হবে। শিখনের প্রক্রিয়ায় খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো শিশুদের করা এরার্স, মিস্টেকস, মিসকনসেপশনস, নাইভ থিওরিজ। এই যে কথাগুলো বললাম খুব গুরুত্বপূর্ণ কথা, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। কি না, যখন আমরা একটি ক্লাসে বাচ্চাদেরকে কিছু পড়াই, ধরুন একটা ক্লাসে মিনিমাম 20 জন বাচ্চা থাকে, যখন আমি একটা কোনো জিনিস উপস্থাপন করলাম তাদের মধ্যে, একদম 1 থেকে 20 অব্দি প্রত্যেকটা বাচ্চা যে একইভাবে নিতে পারবে তা তো না, তারা বিভিন্নভাবে রিয়াক্ট করবে, তাদের লেভেল অনুযায়ী তারা বোঝার চেষ্টা করবে জিনিসটাকে। তাহলে কি এখানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কাজ করছে। এবার যখন আমি একটা বাচ্চাকে প্রশ্ন করলাম, সব বাচ্চাই কোনো একটা প্রশ্ন করলাম, 20টা বাচ্চাই যে সঠিক উত্তর দেবে তা না। এবার তারা যে সঠিক উত্তর দিতে পারলো না, গতানুগতিক ভাবে কি হয়ে আসতো, আমরা যখন ভুল উত্তর দিয়েছি টিচার্সরা আমাদের বকাবকি করছে, শাস্তি দিয়েছে, তার মাধ্যমে দিয়ে আমাদের কারেকশন করার চেষ্টা করেছে। কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা কি বলছে, শাস্তি তো দেওয়া যাবেই না, ওটা তো স্ট্রিক্টলি প্রহিবিটেড। আমাদের নিজেদেরকে বুঝতে হবে একটি শিশু ভুল করছে মানে অ্যাজ এ টিচার আমাদের কি ভুল হলো যে ওই বাচ্চাটা বুঝতে পারলো না, তখন আমাদের সেই জায়গাটাকে রেকটিফাই করতে হবে। এবার একটি শিশু যে ভুলটা করলো সেটাকে আমাদের প্রথমত অ্যানালাইজ করা প্রয়োজন আছে, কি কেন তাদের এরারটা এলো, তাদের মিস্টেকটা কেন হলো, তাদের মধ্যে এই ধারণাটা ভুল কেন, মিসকনসেপশনটা কেন তাদের মধ্যে তৈরি হয়েছে, এবং তারা যে কথাটা বলছে সেখানে নাইভ থিওরি যেটা উৎপন্ন হচ্ছে সেই নাইভ থিওরিটা কেন আসছে। এই নাইভ থিওরিটা আসার পিছনে কারণ এটাই যে শিশুর মধ্যে নিশ্চয়ই কোনো তার প্রি ডিটারমিন কোনো কিছু চিন্তা ভাবনা তাদের মধ্যে আছে। এই প্রি ডিটারমিন চিন্তা ভাবনাটাই তাদেরকে যে মিসকনসেপশন নাইভ থিওরিজে নিয়ে যাচ্ছে। তাদের শিখন তখনই সম্পন্ন হবে, সম্পূর্ণ হবে, সঠিকভাবে হবে যখন তাদের এই নাইভ থিওরিগুলো সম্পর্কে আমাদের নলেজ থাকবে, যখন আমরা বুঝতে শিখবো যে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। এবং এই নাইভ থিওরি কথাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কোনো শিশু ভুল করলে তাকে কিন্তু সম্পূর্ণরূপে ভুল বলা যাবে না, তাকে বলতে হবে যে তার কোনো মিসকনসেপশন হচ্ছে বা তার মধ্যে কোনো নাইভ থিওরি তৈরি হয়েছে। এরপর কি 7 নাম্বার, সেটা হচ্ছে থটস, থট প্রসেস। কার থট প্রসেস? শিশুদের থট প্রসেস। যখন সে কোনো একটা মিসকনসেপশন আনছে, নাইভ থিওরি তৈরি করছে, তখন তার কি থট প্রসেস সেটা অ্যাজ এ টিচার আমাদের বোঝাটা খুব দরকার। যদি সেটা আমরা ক্র্যাক করতে পারি যে কেন শিশুর মধ্যে এটা আসছে, তাহলে কিন্তু আমরা তাদের শিখনটাকে ঠিকভাবে করানোর যে রাস্তা সেই জায়গায় নিয়ে যেতে পারবো। দেখবেন পিয়াজের মতে, পিয়াজে যখন আপনারা পড়েছেন বা আমি আগের ক্লাসেই করিয়েছি, পিয়াজের থিওরি অনুযায়ী, কনস্ট্রাকটিভিজমের থিওরি অনুযায়ী কি উনি বলছেন না, শিশুদের যে থটস সেটা বড়দের থেকে কোয়ালিটেটিভলি ডিফারেন্ট, কোয়ান্টিটেটিভলি না, কোয়ান্টিটেটিভলি কিন্তু এটা সেম। অর্থাৎ পরিমাণ, কত পরিমাণ থট একটা শিশুর মধ্যে আসে সেই থটটা কিন্তু বড়দের মধ্যেও যা আসে শিশুদের মধ্যেও তাই আসে, কিন্তু পার্থক্যটা কোথায় হয়ে যায়, কোয়ালিটিতে পার্থক্য হয়ে যায়। কোয়ালিটেটিভলি ডিফারেন্ট হয় কাদের থেকে, একটি শিশু অর্থাৎ একটি চাইল্ড আর একটি অ্যাডাল্টের মধ্যে পার্থক্যটা কোথায়, কোয়ালিটেটিভলি থটস গুলো আলাদা হয়, কোয়ান্টিটেটিভলি কিন্তু থটস গুলো সেম হয়। এই থট গুলো আমাদেরকে বুঝতে হবে। এই থট গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের এই শিখন পর্যালোচনা করাটা কিন্তু খুব আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো শিশুদের থটস হচ্ছে কোয়ালিটেটিভলি ডিফারেন্ট কিন্তু কোয়ান্টিটেটিভলি সেম বড়দের থেকে। এবং এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে অ্যাজ এ টিচার তাদের শিখনকে ত্বরান্বিত করা, শিখনকে সঞ্চালিত করাটা কিন্তু আমাদের কাছে অনেক সহজ হবে। তো আজকে আমরা পড়লাম কি শিখনের ধারণা, শিখন কাকে বলে, তার যে ইভলভ হয়েছে সেটা কি কি ভাবে হয়েছে, কি কি স্টেপে হয়েছে, এবং তারপর হচ্ছে শিখনের বৈশিষ্ট্য। নেক্সট আমরা পড়বো শিখনের কি নীতি আছে, কি কি ফ্যাক্টরস আছে, এবং শিখনে যে সঞ্চালন হয়, লার্নিং
যে সঞ্চালিত হচ্ছে সামনের দিকে বিভিন্ন জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা সেটাকে ব্যবহার করতে পারছি ওটা, এবং শিখনের উপরে যে সমস্ত থিওরিজ গুলো আছে সেগুলোও কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে ধীরে ধীরে জানবো। তো আজকের জন্য এটাই। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।